নমস্কার স্যার, আমি প্রীতি, এই স্কুলের নতুন শিক্ষিকা। ও হ্যাঁ হ্যাঁ, আজ স্কুলে একজন সহকারী শিক্ষক আসার কথা। আপনি কি সে? জি স্যার। তা প্রীতি, আজ আর আপনার ক্লাস নেওয়া হলো না, কারণ একটু আগে বিদ্যালয় ছুটি হয়ে গেছে। আমি জরুরি কাজে কিছু কাজ করার জন্য এখানে এসেছি। কাল আপনাকে বিদ্যালয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেব। কাল থেকে আপনি ক্লাস নেবেন। ঠিক আছে স্যার। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। তা আপনার বাড়ি কোথায় প্রীতি? মাধবপুর। মাধবপুর? ওখানে তো আমারও বাড়ি। মাধবপুর কোন গ্রামে আপনার বাড়ি? কৈলাসপাড়া গ্রাম স্যার। আশ্চর্য, ওই গ্রামে তো আমারও বাড়ি। তাহলে আমি আপনাকে চিনতে পারছি না কেন? আপনি মনে হয় অনেক বছর গ্রামে যান না, তাই আমাকে চিনতে পারছেন না। তা ঠিক, কাজের ব্যস্ততায় প্রায় 7-8 বছর আমার গ্রামে যাওয়া হয় না। স্যার, আপনাকেও আমি ঠিক চিনতে পারিনি, যদি আপনার পরিচয়টা দিতেন। জমিদার রাঘব সেনের ভাইপো আমি। রাঘব সেন? উনি আপনার কাকা? উনি তো গতকাল রাতে মারা গিয়েছেন, কিন্তু আপনি এখনো এখানে বসে আছেন। মারা গিয়েছেন মানে? এইসব কি বলছেন আপনি? কাকা মারা গেলে কেউ না কেউ তো অবশ্যই আমাকে কল করে জানাতো। আমি সত্যি বলছি স্যার, এখানে আসার আগেই আমি দেখে এলাম জমিদার মশাই মারা গিয়েছেন। আগামীকাল ভোরবেলা ওনার শেষ কার্য সম্পূর্ণ করা হবে। আপনি যদি এক্ষুনি রওনা দেন তাহলে রাতের মধ্যে বাড়ি পৌঁছে যেতে পারবেন। প্রীতির কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। কাকা মারা গেলেন, অথচ আমাকে কেউ একটি বারও জানালো না। প্রীতিকে দেখে অনেক সহজ সরল এবং কোমল হৃদয়ের মনে হচ্ছে। না না, ও মিথ্যা বলতে পারে না। আমি তাড়াহুড়ো করে বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কাকার মৃত্যুর খবর শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটিই সরে যাচ্ছে। এমন খবর শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ছোটবেলা থেকে কাকা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। আমার বাবাও ছিল না, কাকাই আমার বাবার দায়িত্ব পালন করেছেন। আমাকে শহরে রেখে লেখাপড়া শিখিয়েছেন। কাকা আমাকে ছেড়ে এমন অকালে চলে যাবেন, এটা আমি ভাবতেই পারছি না। জানি না এত কষ্ট আমি কেমন করে সামলাবো। নানান কথা ভাবতে ভাবতে আমি মাধবপুর গ্রামে চলে এসেছি। স্টেশন এক প্রকার ফাঁকাই ছিল। আমি ছাড়া স্টেশন আর কেউই নামলো না। রাতের বেলা এখানে কোনো রিক্সাও পাওয়া যায় না, তাই আমি পায়ে হেঁটে নদীর ঘাটের দিকে যাচ্ছি। নদী পার হলেই আমার কৈলাসপাড়া গ্রাম। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। জানি না ঘাটে নৌকা পাবো কিনা।
বেশ কিছুটা পথ এগিয়ে এসে দেখলাম নদীর ঘাটে কিছু মানুষ জড়ো হয়ে আছে। আরো কাছে গিয়ে দেখলাম একটা লাশকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। দাদা, এটা কার লাশ? এখানে এভাবে ফেলে রেখেছেন কেন? কার লাশ তা তো বলতে পারবো না বাবু, নাম পরিচয় জানা যায়নি। এর আগে কখনো এই গ্রামে দেখেছি বলে মনে হয় না। তাহলে পুলিশকে খবর দিন, পুলিশ এসে বেওয়ারিশ লাশ নিয়ে যাক। না না, গ্রামে পুলিশ আসুক এটা আমরা চাই না বাবু। তাহলে লাশটির শেষ কাজ করার ব্যবস্থা করুন। ওরে বাবা, এই রাতের বেলা শ্মশানে যাবে কে? হ্যাঁ, আমি বাবু এসব ঝামেলার মধ্যে নেই। কি আশ্চর্য, লাশটা যদি আপনার পরিবারের হতো তাহলে কি এমনটা করতে পারতেন? বেওয়ারিশ লাশ বলে কি এই লাশের শেষ কাজ সম্পূর্ণ করা হবে না? ঠিক আছে, আমি এই লাশের শেষ কাজ করছি। মাঝি ভাই, চলুন, আমাকে শ্মশান ঘাটে নিয়ে যান। ও মা গো, আপনি কি বলছেন বাবু? মাঝরাতে লাশ নিয়ে আমি শ্মশান ঘাটে যাবনি। না না, আমি পাবনি। বড় আজব মানুষ তো আপনারা, লাশের শেষ কাজও করাবেন না, শ্মশান ঘাটেও নিয়েও যাবেন না। তাহলে কি লাশটা এখানে পড়ে থাকবে? চলুন বাবু, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। মাঝের কথা শুনে আমার মনটা আনন্দে ভরে গেল। সত্যি দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। লাশ নিয়ে আমি তাড়াতাড়ি নৌকায় উঠে বসলাম। লাশটা আপাতমস্তক ঘাটা। এটা কোনো নারীর লাশ নাকি পুরুষের লাশ আমি তাও জানি না। লাশটির শেষ কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করে আমাকে বাড়ি ফিরতে হবে। এদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টিও বাড়ছে। আমি পুরো ভিজে গিয়েছি। একটু পরপর আকাশে বিজলি চমকাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম লাশটি একদম শুকনো। বৃষ্টির ফোঁটা লাশটিকে স্পর্শ করতে পারছে না। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিজের মনকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। নৌকা যখন ঠিক মাঝ নদীতে আসলো তখন দেখলাম উপর থেকে কিছু কালো ছায়া এসে লাশটির আশেপাশে ঘুরছে। রাম 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 রাম। বাবু, এইগুলো কিসের ছায়া? নৌকা এত ভারী মনে হচ্ছে কেন? আমি কিছুতেই সামনে এগোতে পারছি না। ভয় পেও না মাঝি ভাই, মনে সাহস রাখো, বিপদের সময় অস্থির হতে নেই। মাঝি তার গায়ের সমস্ত শক্তি দিয়ে বৈঠা বাইছে, কিন্তু কিছুতেই যেন নৌকা সামনের দিকে এগোতেই পারছে না। মনে হচ্ছে কেউ খুব শক্ত করে নৌকা টেনে ধরে রেখেছে। হঠাৎ নদীতে প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ে নৌকা তার গতি ঠিক রাখতে পারছে না। এলোমেলোভাবে নদীতে নৌকা চলছে। বাতাসের গতির সাথে নৌকা পেরে উঠছে না। মনে হচ্ছে এক্ষুনি নৌকা হয়তো ডুবে যাবে। একটা সময় প্রচণ্ড বাতাসে লাশের উপর থেকে সাদা চাদরটা সরে যায়। ভয় আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি দেখলাম এটা আমার স্কুলের সহকারী শিক্ষিকা প্রীতির লাশ। প্রীতি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি ভীষণ অবাক হলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তাই মাঝিকে ডেকে বললাম, দাদা, লাশটিকে একটু দেখুন তো। হ্যাঁ। মাঝি প্রচণ্ড ভয়ে চিৎকার করে নদীতে ঝাঁপ মারল। বুঝতে পারলাম আমি চোখে ভুল দেখছি না। আমার চোখের সামনে যা ঘটছে তা ভয়ঙ্কর সত্য। ভয়ে আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। নদীতে ঝাঁপিয়ে পড়ার সাহসটুকুও পাচ্ছি না। মনে মনে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। এত বৃষ্টির মধ্যেও আমি ঘামাচ্ছি। হঠাৎ খুব অদ্ভুতভাবে ঝড় থেমে যায় এবং সেই কালো ছায়াগুলো আবারও নৌকায় ভর করে, আর নৌকা আপনা আপনি শ্মশান ঘাটের দিকে যেতে থাকে। কি আশ্চর্য, এতক্ষণ মাঝি শত চেষ্টা করেও শ্মশান ঘাটের দিকে এগোতে পারছিল না, আর এখন নৌকা নিজে নিজেই শ্মশান ঘাটের দিকে এগোচ্ছে। নৌকায় থাকা লাশটির দিকে তাকিয়ে দেখলাম লাশটা চোখ বন্ধ করে আছে।
বুঝতে পারছি না কি হচ্ছে, কি এসব, আর কেনই বা হচ্ছে। কাকার কথা ভাবতে ভাবতে আমি আমার চোখে ভুল দেখছি না তো? আমি আর লাশ ছাড়া নৌকায় আর কেউ নেই, তাহলে এত দ্রুত নৌকা শ্মশান ঘাটের দিকে এগোচ্ছে কি করে? নৌকা শ্মশান ঘাটে থামতেই আমি লাশ ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু লাশটা হিংস্র গতিতে আমার হাত চেপে ধরে। ভয়ে আমি চমকে উঠি। প্রচণ্ড ক্রোধে লাশটার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। মনে হচ্ছে তার ক্রোধের আগুনে এক্ষুনি আমি পুড়ে ছাই হয়ে যাব। ভয়ে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল, হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি চিৎকার করে শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার হাত থেকে সেই হাতটা ছাড়িয়ে দৌড়াতে শুরু করলাম। তখন আবারও ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ে আমি দিশেহারা হয়ে যাই। আমার বাড়ি ফিরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। বারবার ঘুরে ফিরে আমি সেই শ্মশান ঘাটে সেই প্রেতাত্মাটার সামনে চলে আসছি, আর প্রেতাত্মাটা খুব ভয়ঙ্করভাবে হাসছে। আমি পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছি না। বুকের ভিতরের প্রাণ পাখিতে ছটফট করছে। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। মনে হচ্ছে এক্ষুনি বুকের ভেতর থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। হঠাৎ প্রেতাত্মাটা আমার সামনে এসে দাঁড়ালো আর খুব কর্কশভাবে বলল, কোথায় পালাবি? তোর পালানোর পথ নেই। আমার থাবা থেকে কিছুতেই তুই বাঁচতে পারবি না। না, আমাকে বেরো না, আমাকে ছেড়ে দাও। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করো। না, তোর কোনো ক্ষমা নেই। তোর বুক চিরে হৃৎপিণ্ড বের করে আমি রক্ত চুষে খাবো, তবেই আমার আত্মা শান্ত হবে। কেন কেন তুমি আমার সাথে এমন নিষ্ঠুরতা করতে চাইছো? আমি তোমার লাশের শেষ কাজ করতে চাইলাম আর তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো। কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু যে কাকার জন্য তুই শহর থেকে গ্রামে ছুটে এসেছিস, তোর সেই কাকা আমার ক্ষতি করেছে। তোর কাকার জন্য আজ আমার এই পরিস্থিতি হয়েছে। তোর কাকাকে আমি হত্যা করে ফেলেছি। এখন তোকে হত্যা করে তোর বংশকে নির্বংশ করে ছাড়বো। আমার কাকা এমন কি ক্ষতি করেছে? আমার বাবা মারা যাওয়ার পর আমার পরিবার শহরে সেটেল হয়ে যায়। গ্রামে আমাদের খুব একটা আশা হতো না। কিছুদিন আগে আমি গ্রামে এসেছিলাম এবং তোর কাকার কাছে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আমি শহরে ফিরে যাচ্ছিলাম, কিন্তু তোর লম্পট কাকা আমার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং আমাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলে। তোর কাকাকে আমি মেরে ফেলেছি, এখন তোর পালা। না না, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি মানছি আমার কাকা পাপ কাজ করেছেন, আর তুমি তার পাপের শাস্তি আমাকে দিতে চাইছো। কিন্তু কাকার পাপের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমার কাকা অপরাধ করেছে, আমি নই। তাছাড়া আমি তো তোমার শেষ কাজ সম্পূর্ণ করতেই যাচ্ছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দাও। তোমার যে সম্মানহানি হয়েছে আমি হয়তো তা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি আমি তোমার টাকা আমি তোমার পরিবারের কাছে পৌঁছে দেব। আমার কথা শুনে প্রেতাত্মাটির মন নরম হয়ে যায়। তার রক্ত রঙা চোখে পানি ঝলঝল করতে থাকে। তারপর প্রেতাত্মাটি হাওয়ায় মিলিয়ে যায়। ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে আমি আমার বাড়ি পৌঁছে যাই। উঠোনে আমার কাকার লাশ পড়ে আছে। কাকাকে এই অবস্থায় দেখে আমার বুকটা হু হু করে কেঁদে উঠল। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউই রইল না। কাকার শেষ কাজ সম্পূর্ণ করে আমি শহরে ফিরে যাই এবং মেয়েটির পরিবারের কাছে টাকার ব্যাগটি আমি বুঝিয়ে দিই। তারপর বিদ্যালয়ে যাই। সহকারী শিক্ষক বাঁধনকে ডেকে বললাম,
বাঁধন স্যার, গতকাল কি আমাদের স্কুলে কোনো সহকারী শিক্ষিকা যোগদান করেছিল? না স্যার, গতকাল আমাদের স্কুলে কেউই যোগদান করেনি। আর যিনি নিয়োগ পেয়েছেন তিনি একজন শিক্ষক, শুনেছি আজ উনি আসবেন। কেন যেন আমার মনে হচ্ছে প্রীতি শুধু আমাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্যই গতকাল এসেছিল। প্রীতির করুণ পরিণতির জন্য আমার বড্ড মায়া হচ্ছে।